অনলাইন লাইভ ক্লাসে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আমার 10ম লেকচার। আজকে যে সকল টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো অধ্যায় 6 এবং 7-এর ডাটাবেজের এনক্রিপশন ও অথরাইজেশনের সংজ্ঞা, এনক্রিপশন কৌশল বর্ণনা, নরমালাইজেশন সংজ্ঞায়িতকরণ, নরমালাইজেশনের প্রয়োজনীয়তা ব্যক্তকরণ, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রিডান্ডেন্সি বর্ণনাকরণ। এই লেকচার শেষে তোমরা উপরোক্ত টপিকগুলোর উপর সুস্পষ্ট ধারণা লাভ করবে ইনশাল্লাহ। তাহলে শুরু করি। প্রথমেই অনুমোদন বা অথরাইজেশন। অনুমোদন হলো একটি প্রক্রিয়া যা নির্ধারণ করে যে কোনো ব্যবহারকারী সেই ব্যক্তি যিনি দাবি করতে পারেন তিনি একজন অনুমোদিত ব্যবহারকারী। অর্থাৎ একজন ব্যবহারকারীকে ডাটাবেজের নির্দিষ্ট অংশ ব্যবহার করার অনুমতি প্রদানের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যবহারকারীকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর উক্ত অনুমতি প্রদান করে থাকেন। সাধারণভাবে প্রত্যেক ব্যবহারকারীকে সমস্ত ডাটা অ্যাক্সেস করার ক্ষমতা দেওয়া হয় না। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহারকারীদের কেবলমাত্র কিছু নির্দিষ্ট ভিউ ও টেবিলের অ্যাক্সেসের অনুমতি দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোনো বিভাগের শিক্ষার্থীদের কোর্সে ভর্তির অনুমতি এবং প্রদত্ত কোর্সটিতে পড়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীরা অনুষদের আর্থিক তথ্য বা একে অপরের গ্রেডের তথ্য দেখতে পারে না। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর শিক্ষার্থীদের কেবলমাত্র কোর্সের রেজাল্ট দেখার অনুমতি দিয়ে থাকে। একজন ব্যবহারকারীকে ডাটাবেজের অংশসমূহের উপর বিভিন্ন ধরনের অনুমতি প্রদান করা হয়, যেগুলো হলো তথ্য পড়ার অনুমোদন, নতুন ডাটা সন্নিবেশের অনুমোদন, তথ্য আপডেট করার অনুমোদন, তথ্য মুছে ফেলার অনুমোদন। অর্থাৎ একজন ব্যবহারকারীকে হয়তোবা সবগুলো অনুমোদন দেওয়া হয় না, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে হয়তোবা পুরোটাই দেওয়া হয়। যেমন একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হয়তোবা পুরো ডাটাগুলো পুরো জিনিসগুলোর উপরে অনুমোদন পেয়ে থাকে। তারপরে আসি স্কিমা অনুমোদন। এসকিউএল স্ট্যান্ডার্ডে ডাটাবেজ স্কিমার জন্য একটি মৌলিক অনুমোদনের ব্যবস্থা নির্দিষ্ট রয়েছে। একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর টেবিল তৈরি বা মোছা, টেবিলের কলাম যুক্ত বা বাদ দেওয়া এবং ইন্ডেক্স যুক্ত বা বাদ দেওয়ার মতো স্কিমায় পরিবর্তন আনতে পারে। এটা হলো স্কিমার অনুমোদন। অর্থাৎ একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেজের স্কিমা ডেভেলপ করে থাকে এবং সেই স্কিমাকে মুছে ফেলা, তাতে ইন্ডেক্স যুক্ত করা, এই ধরনের কাজগুলো একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে এবং সেটার জন্য এসকিউএল স্ট্যান্ডার্ড তাকে উক্ত অনুমোদন দিয়ে থাকে। তারপরে আসি এনক্রিপশন। তথ্যের সুরক্ষার জন্য একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যে সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে এনক্রিপশন বলে। উদাহরণস্বরূপ, একজন অনুপ্রবেশকারী, মানে আমরা যদি সহজভাবে বলি, একজন অনুপ্রবেশকারী মানে হলো একজন হ্যাকার। তিনি ডাটাবেজ থেকে ডাটা চুরি বা যোগাযোগ লাইনের ডাটা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। যোগাযোগ লাইন বলতে এখানে বোঝাচ্ছে যে কমিউনিকেশন লাইন, যেখানে সে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এনক্রিপশন করা ডাটাকে স্টোর এবং ট্রান্সমিট করা দ্বারা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিশ্চিত করে যে অনুপ্রবেশকারীদের কাছে তা অনুধাবনযোগ্য নয়। অর্থাৎ এনক্রিপশন করার পরে যে ডাটা স্টোর করা হয় বা ট্রান্সমিট করা হয়, সেই ডাটাটা একজন অনুপ্রবেশকারী বা হ্যাকার অনুধাবন করতে পারে না বা বুঝতে পারে না। সুতরাং এনক্রিপশন একটি তথ্যের গোপনীয়তা সরবরাহ করার কৌশল। একটি বিশেষ ধরনের অ্যালগরিদম দ্বারা ডাটাবেজকে এনকোডিং করা হয়, যা ডাটাবেজকে অপঠনযোগ্যতায় পরিণত করে। অর্থাৎ এই যে কাজটা, সেটা মূলত এক ধরনের এনকোডিং।
এবং সেটা দ্বারা কি হয়, ডাটাগুলা অপঠনযোগ্য হয়, মানে ডাটাগুলা পড়ার যোগ্য থাকে না, অর্থাৎ পড়া যায় না, পড়লেও কিছু বোঝা যায় না এরকম। নিরাপত্তাহীন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা সুরক্ষিতভাবে প্রেরণ করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতিটা নেটওয়ার্কেই নিরাপত্তা থাকে না, কিন্তু ডাটার মধ্যে নিরাপত্তা থাকলে, নেটওয়ার্কের নিরাপত্তা না থাকলেও ডাটা সুরক্ষিতভাবে প্রেরণ করা যায়। যার মধ্যে রয়েছে ডাটা, মানে অরিজিনাল ডাটাকে বলা হয় প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার জন্য একটি এনক্রিপশন কি ব্যবহার করা হয়। তারপরে একটি এনক্রিপশন অ্যালগরিদম যা এনক্রিপশন কি দ্বারা প্লেন টেক্সটকে চিপার টেক্সটে রূপান্তর করে। চিপার টেক্সটকে ডিক্রিপ্ট করার জন্য একটি ডিক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন কি ব্যবহার করা হয়। একটি ডিক্রিপশন অ্যালগরিদম যা ডিক্রিপশন কি দ্বারা চিপার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করে। এখানে একটি সহজ চিত্র দেখানো হলো যেখানে অরিজিনাল মেসেজ, যাকে প্লেন টেক্সট বলা হয়, সেটাকে এনক্রিপশন করার পরে এরকম একটা মেসেজ দাঁড়ায় যেটা অপঠনযোগ্য, অর্থাৎ এনকোডিং করার পরে যে কোডটা আসলো সেটা সম্পূর্ণ অপঠনযোগ্য, যেটাকে চিপার টেক্সট বলা হচ্ছে। তো এইভাবেই মূলত এনক্রিপশন প্রক্রিয়াটা ডাটাকে এনক্রিপ্ট করা হয়। তারপরে আসি এনক্রিপশন টেকনিক্স, মানে এনক্রিপশন করার বিভিন্ন কৌশল। এখানে বিশাল একটি ফিগার দেখানো হয়েছে যেখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা মানে ডাটাকে কিভাবে এনক্রিপ্ট করা হয়, তারপরে সেটাকে কিভাবে ডিক্রিপ্ট করা হয়। যে মেসেজটি এনক্রিপ্ট করা হয় তাকে প্লেন টেক্সট বলে। একটু আগে আমরা যা জানলাম, প্লেন টেক্সটকে বিশেষ ফাংশন দ্বারা রূপান্তর করা হয় যা বিশেষ ধরনের কি দ্বারা প্যারামিটারাইজ করা হয়। এখানে বিশেষ ফাংশনটা মূলত একটা অ্যালগরিদমের ফাংশন এবং বিশেষ কি মানে হলো এনক্রিপশন কি দ্বারা প্যারামিটারাইজ করা হয়। এনক্রিপশন প্রক্রিয়াটির আউটপুট হলো চিপার টেক্সট। এরপরে চিপার টেক্সটটি নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। প্লেন টেক্সটকে চিপার টেক্সটে রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলা হয় এবং চিপার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিক্রিপশন বলা হয়। এনক্রিপশন প্রেরণকারী প্রান্তে মানে সেন্ডার প্রান্তে সম্পাদিত হয় এবং ডিক্রিপশনটি গ্রহণকারী প্রান্তে সম্পাদিত হয়। এনক্রিপশন প্রক্রিয়াটির জন্য আমাদের এনক্রিপশন কি প্রয়োজন এবং ডিক্রিপশন প্রক্রিয়ার জন্য চিত্রের মতো ডিক্রিপশন কি প্রয়োজন। ডিক্রিপশন জ্ঞান ব্যতীত অনুপ্রবেশকারী চিপার টেক্সটকে প্লেন টেক্সটে ভাঙতে পারে না। অর্থাৎ একজন অনুপ্রবেশকারী মানে হ্যাকার যদি সে ডিক্রিপশন কি না জানে তাহলে কিন্তু সে চিপার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করতে পারবে না। এই প্রক্রিয়াটিকে ক্রিপ্টোগ্রাফিও বলা হয়। এখানে এটা হলো সেন্ডার প্রান্ত, এটা হলো রিসিভার প্রান্ত। যখন একটি অরিজিনাল ডাটা পাঠানো হয় তখন এর এনক্রিপশনের মাধ্যমে প্লেন টেক্সটটি এনক্রিপশন কি দ্বারা চিপার টেক্সটে রূপান্তর করা হয় এবং এইটা একটা নেটওয়ার্ক, যেটা আনসিকিউর্ড একটা নেটওয়ার্ক, যেখানে যার মধ্য দিয়ে এরকম চিপার টেক্সটটি আসে। তারপরে ডিক্রিপশন কি দ্বারা ডিক্রিপশনের মাধ্যমে আবার অরিজিনাল প্লেন টেক্সটে রূপান্তর হয়ে রিসিভারে চলে যায়। এইভাবে এনক্রিপশন কৌশল কাজ করে। তারপরে আসি এনক্রিপশনের মৌলিক ধারণা, এনক্রিপশন টেকনিক। এনক্রিপশনের মৌলিক ধারণা হলো এতে একটি এনক্রিপশন অ্যালগরিদম প্রয়োগ করা হয় যা আমরা দেখলাম, যা মূল ডাটা মানে প্লেন টেক্সট ও ব্যবহারকারী বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নির্দিষ্ট এনক্রিপশন কি এর সমন্বয়ে নতুন কোড উৎপন্ন করে যাকে চিপার টেক্সট বলে। অর্থাৎ এই যে এনক্রিপশন কিটা সেটা মূলত একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে থাকেন অথবা কোনো একজন ব্যবহারকারী তৈরি করে থাকেন, যেটা অরিজিনাল ডাটার সাথে যুক্ত করে চিপার টেক্সট তৈরি করা হয়। একটি ডিক্রিপশন অ্যালগরিদমও রয়েছে যা এনক্রিপশন হওয়া ডাটা এবং ডিক্রিপশন কিটিকে ইনপুট হিসাবে গ্রহণ করে এবং তারপরে মূল ডাটা বা প্লেন টেক্সটে রূপান্তর করে। সঠিক ডিক্রিপশন কি ছাড়া ডিক্রিপশন অ্যালগরিদমে ভুল ডাটা উৎপন্ন করে। অর্থাৎ ডিক্রিপশন কিটা যদি সঠিক না হয় তাহলে অ্যালগরিদমের মাধ্যমে ভুল ডাটা বা প্লেন টেক্সট উৎপন্ন হবে। এনক্রিপশন এবং ডিক্রিপশন কিগুলি একই বা পৃথক হতে পারে, তবে উভয়ের মধ্যে অবশ্যই সম্পর্ক থাকতে হবে যা গোপনীয়। অর্থাৎ
এনক্রিপশন কি এবং ডিক্রিপশন কি এক অথবা ভিন্নও যদি হয় তারপরেও তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে। তো এনক্রিপশন প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত কৌশল ব্যবহার করা হয়, অর্থাৎ এই এনক্রিপশন প্রক্রিয়া দুইটা টেকনিক্সে করা যায়। একটা হলো সাবস্টিটিউশন টেকনিক্স চিপারস, আর এটাকে বলে ট্রান্সপোজিশন চিপার। সাবস্টিটিউশন চিপার মানে হলো এই সাবস্টিটিউশন চিপারে প্রতিটি অক্ষর বা বর্ণ অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ এ ডি দ্বারা, বি ই দ্বারা, সি এফ দ্বারা এবং জেড সি দ্বারা প্রতিস্থাপন হয়। এইভাবে ধরা যাক একটি শব্দ এ ডাবল জেড এ সি বি, এটা ডি সি সি ডি এফ ই, এইভাবে এটাতে রূপান্তর হয়। সাবস্টিটিউশন চিপার খুব বেশি নিরাপদ নয়, কারণ অনুপ্রবেশকারী সহজেই প্রতিস্থাপনের অক্ষরগুলি অনুমান করতে পারে, অর্থাৎ আনুমানিকভাবে বা অনুমান নির্ভর হয়ে সে এটা সহজেই কী করতে পারে, এটা চিপার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করে ফেলতে পারে। তারপরে ট্রান্সপোজিশন চিপার। সাবস্টিটিউশন চিপারগুলি প্লেন টেক্সট সিম্বলগুলির ক্রম সংরক্ষণ করে, তবে তাদের মুখোশ দেয়। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সাবস্টিটিউশন চিপারে একটা অর্ডার ফলো করে, যে মানে অরিজিনাল ডাটাকে প্লেন টেক্সটকে যখন সে চিপার টেক্সটে রূপান্তর করে, কিন্তু আবার একটা মাস্ক দেয়। মাস্ক মানে হলো যেমন এই যে একটা শব্দের বর্ণের পরিবর্তে আরেকটা বর্ণ দেওয়া, এটাকে মাস্ক বোঝাচ্ছে, মাস্ক দিয়ে থাকে। বিপরীতে ট্রান্সপোজিশন চিপারগুলি অক্ষরগুলির পুনর্বিন্যাস করে, তবে তাদের মুখোশ বা মাস্ক দেয় না, অর্থাৎ সে কী করে না, রিপ্লেস করে না, কোনো অক্ষরকে সে রিপ্লেস করে না। এই প্রক্রিয়াটির জন্য একটি কি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ এখানে একটি শব্দ আই লিভ ইন কাদিয়ানকে এইখানে শব্দগুলাকে বর্ণগুলাকে রিঅ্যারেঞ্জ করে নতুন একটা শব্দ উৎপন্ন করা হয়েছে, ডিআই ভিআইই এন এ এন আই কিউ এন আই এন এল আই হিসাবে কোড করা যেতে পারে। এইভাবে কনভার্ট করা হয়েছে। মূলত ট্রান্সপোজিশন চিপারগুলি সাবস্টিটিউশন চিপারের চেয়ে বেশি সুরক্ষিত, অর্থাৎ এটা বেশি সিকিউর। এই সাবস্টিটিউশনের চেয়ে এটা সিকিউর বা নিরাপদ বেশি। এই হলো এনক্রিপশন টেকনিক্স এর বর্ণনা। তারপরে আসি নরমালাইজেশন। নরমালাইজেশন হলো ডাটাবেজে ডাটাকে সুসংগঠিত করার একটি কৌশল। এটি ডাটা রিডান্ডেন্সি এবং সন্নিবেশ, আপডেট ও মুছে ফেলা অসঙ্গতিগুলির মতো অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলি অপসারণের জন্য একটি সুশৃঙ্খল পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে রিডান্ডেন্সি মানে যাকে বলা হয় অতিরিক্ততা, এবং সন্নিবেশ, আপডেট এবং মুছে ফেলা অসঙ্গতি বা অ্যানোমালিগুলো, যেগুলো অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোকে দূর করার একটা সুশৃঙ্খল পদ্ধতি হলো নরমালাইজেশন। এটি মূলত একটি বড় টেবিলকে ছোট ছোট একাধিক টেবিলে বিভক্ত করে এবং সম্পর্ক ব্যবহার করে তাদের মধ্যে লিঙ্ক করে। অর্থাৎ বড় টেবিলকে ছোট ছোট টেবিলে ভাগ করে এবং ছোট ছোট টেবিলগুলোকে পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন করে, সম্পর্কের মাধ্যমে লিঙ্ক স্থাপন করে তাদের মধ্যে। এটাই হলো নরমালাইজেশন। নরমালাইজেশন মূলত দুইটি উদ্দেশ্যে করা হয়। একটা হলো রিডান্ডেন্ট ডাটা মুছে ফেলা, অর্থাৎ অতিরিক্ত ডাটা বা অতিরিক্ততা জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া। তারপরে ডাটা রিডান্ডেন্সির অর্থবহতা নিশ্চিত করা, অর্থাৎ ডাটা ডিপেন্ডেন্সির অর্থবহতা নিশ্চিত করা। এটার মানে হলো যে ডাটা ডিপেন্ডেন্সি জিনিসটা হলো যে একটি ডাটা একটি কলাম ডাটা আরেকটি কলাম ডাটার উপর নির্ভরশীল হয়, সেই নির্ভরশীলতা যেন একটা অর্থবহতা থাকে সেটা নিশ্চিত করা। যেমন ডাটা যুক্তিযুক্তভাবে সঞ্চিত করা, অর্থাৎ ডাটাবেজে যে ডাটা রাখা হবে সেটার যেন একটা যুক্তিসঙ্গত একটা কারণ থাকে, সেটা নিশ্চিত করা। এই দুটো কারণেই নরমালাইজেশন করা হয়। নরমালাইজেশনের প্রয়োজনীয়তা। নরমালাইজেশনের লক্ষ্য হলো একটি ভালো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইন করা।
এটি তার নিয়মগুলিকে ধাপে ধাপে প্রয়োগের মাধ্যমে ডাটাকে সর্বাধিক সরল ফর্মে নিয়ে আসে। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে আমরা যখন একটা ডাটাবেস ডিজাইন করি তখন মূলত ওই ডাটাবেজে অনেকগুলো টেবিল আমরা তৈরি করি। এরকম না যে একটি ডাটাবেস একটি টেবিল, এরকম না, অনেকগুলো টেবিল তৈরি করে সেটার মধ্যে রিলেশন স্থাপন করি। এই যে আমরা প্রক্রিয়াটা অবলম্বন করি এটাই মূলত নরমালাইজেশন, যাতে করে সহজেই আমরা ডাটাগুলো যুক্তিযুক্তভাবে রাখতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো এইগুলা মূলত ধাপে ধাপে কাজগুলা করা হয় কিসের জন্য? ডাটা সর্বাধিক সরল ফর্মে নিয়ে আসার জন্য। নিম্নলিখিত কারণে আমরা রিলেশনাল ডাটাবেসকে নরমালাইজেশন করি: ডাটা রিডান্ডেন্সি হ্রাস করা বা ডুপ্লিকেশন দূর করা, ডাটাবেস স্ট্রাকচারকে নমনীয় করে তোলা যাতে করে ডাটাবেস কাঠামোর পুনর্গঠন না করেই নতুন ডাটা মান এবং সারি যুক্ত করা সম্ভব হয়, ডাটাবেজের ডাটা সামঞ্জস্যতাপূর্ণ করা এবং নিম্নলিখিত অসঙ্গতিগুলো দূর করা, যেমন ইনসার্ট অ্যানোমালি, আপডেট অ্যানোমালি, ডিলেট অ্যানোমালি, এই অ্যানোমালিগুলা দূর করা। তারপরে ডাটা কাঠামো শক্তিশালী করা, ডাটা বোধগম্যতা বৃদ্ধি করা, যখন প্রয়োজন বড় টেবিলকে ছোট ছোট একাধিক টেবিলে বিভক্ত করা, ডাটা স্ট্রাকচার রক্ষণাবেক্ষণ করা সহজ করে তোলা যেন অপারেশন করা সহজ হয় এবং জটিল কোয়েরিগুলি সহজেই পরিচালনা করা যায়, বাস্তব বস্তু প্রক্রিয়া এবং তাদের ঘনিষ্ঠ সম্পর্কের মডেল দাঁড় করানো। অর্থাৎ এটা মানে হলো যে বাস্তব বস্তু মানে আমরা যে ডাটাবেসটা ডিজাইন করব সেই ডাটাবেসটা নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট বাস্তব কাজের সাথে সম্পর্কিত এবং সেই বাস্তব কাজের সাথে যেন হুবহু এক হয়ে যায় সেরকমভাবে ডাটাবেসটা ডিজাইন করা, যাতে করে বাস্তব বস্তু এবং যে প্রক্রিয়াগুলো আছে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়। তারপরে ডাটা রিডান্ডেন্সি অর্থ ডাটাবেজে একই ডাটা একাধিক কপি থাকা। এটি ঘটে যখন একই ডাটাবেজের দুই বা ততোধিক পৃথক স্থানে সংরক্ষণ করা হয়। এই সমস্যা থেকে দেখা দেয় যখন একটি ডাটাবেজে নরমালাইজেশন করা না হয়, অর্থাৎ একটা ডাটাবেজকে নরমালাইজেশন না করলে এই ধরনের সমস্যাগুলা তৈরি হয়। উদাহরণস্বরূপ স্টুডেন্ট নামক একটি টেবিলের বৈশিষ্ট্যসমূহ যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কন্ট্যাক্ট, স্টুডেন্ট কলেজ, স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট গ্রেড, এখানে স্টুডেন্ট কলেজ, স্টুডেন্ট কোর্স এবং স্টুডেন্ট গ্রেড কলামের ডাটা পুনরাবৃত্তির কারণে রিডান্ডেন্সি সৃষ্টি হয়েছে এবং যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে এই কলামটা পুরাটা একই ধরনের ডাটা, এইখানে এই কলামটাতে পুরোটাই একই ধরনের ডাটা, এইটাতেও একই ধরনের ডাটা, এই ধরনের একই ডাটা বারবার থাকা মানেই হলো রিডান্ডেন্সি, যেটা এখানে সৃষ্টি হয়েছে এবং যা বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। রিডান্ডেন্সির কারণে সৃষ্ট সমস্যাগুলো হলো ইনসারশন অ্যানোমালি, ডিলেশন অ্যানোমালি, আপডেটিং অ্যানোমালি, অর্থাৎ এই তিনটি অ্যানোমালি সৃষ্টি হয়। নিচে এই সমস্যাগুলির বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমে আসি ইনসারশন অ্যানোমালি। ইনসারশন অ্যানোমালি বা সন্নিবেশ অসঙ্গতি সৃষ্টি হয় যখন কিছু অ্যাট্রিবিউট অন্য অ্যাট্রিবিউটের উপস্থিতি ব্যতীত ডাটাবেজে সন্নিবেশ করা যায় না। অর্থাৎ কোনো একটা ডাটাবেজে কোনো একটা ডাটা অ্যাট্রিবিউট ভ্যালু না থাকার কারণে ডাটা ইনসার্ট করা যায় না। এই ধরনের সমস্যা যখন তৈরি হয় সেটাকে বলা হয় ইনসারশন অ্যানোমালি। নিচে দুইটি টেবিল স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট দেখানো হলো। জেরি ডিপার্টমেন্ট আইডি 6 বিশিষ্ট একজন নতুন শিক্ষার্থী। ডিপার্টমেন্ট আইডি 6 বিশিষ্ট কোনো ডিপার্টমেন্ট নেই, এখানে 6 নামে কোনো আইডি নেই, অতএব তাই ডিপার্টমেন্ট আইডি 6 বিশিষ্ট সারি স্টুডেন্ট টেবিলে সন্নিবেশ করা যাবে না। অর্থাৎ এই টেবিলে যেহেতু এটা নেই তাহলে এই টেবিলে এটা সন্নিবেশ করা যাবে না, কারণ এই টেবিলের আইডিটা এই টেবিলে ফরেন কি হিসাবে আছে।
এবং ফরেন কি মানে অর্থাৎ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অনুযায়ী যদি ডাটা এই মূল টেবিলে না থাকে তাহলে রেফারেন্স টেবিলে সেটা ইনসার্ট করা যায় না, রেফারেন্সিং টেবিলে ইনসার্ট করা যায় না। এই ধরনের সমস্যাটাকে বলা হয় ইনসার্ট অ্যানোমালি। তারপরে আরেকটি ইনসারশন অ্যানোমালি এখানে দেখানো হলো, সেটা হলো যে ধরো স্টুডেন্ট গ্রুপ কলামে নট নাল সংজ্ঞায়িত করা হয়েছে। যদি কোনো নিউ এমপ্লয়ি নিযুক্ত করা হয় এবং স্টুডেন্ট গ্রুপ অ্যাসাইন করা না হয় তবে এই অ্যানোমালিকে ডাটাবেজে সন্নিবেশ করা যাবে না। উদাহরণস্বরূপ ধরা যাক স্টুডেন্ট গ্রুপ কলামে নট নাল সংজ্ঞায়িত করা হয়েছে। যদি কোনো নিউ এমপ্লয়ি নিযুক্ত করা হয় এবং স্টুডেন্ট গ্রুপ অ্যাসাইন করা না হয় তবে এই এমপ্লয়িকে ডাটাবেজে সন্নিবেশ করা যাবে না। এই না যাওয়ার কারণে ডাটাবেজে ইনকনসিস্টেন্সি তৈরি হয় এবং এই ইনকনসিস্টেন্সিটাই হলো ইনসারশন অ্যানোমালি। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আমরা যখন টেবিল তৈরি করার সময় আমরা ফিল্ডগুলোকে নট নাল অ্যাসাইন করি। যে সকল ফিল্ডগুলোকে আমরা নট নাল অ্যাসাইন করি সেই ফিল্ডগুলা কখনো ব্ল্যাঙ্ক বা খালি রাখা যায় না। এখন আমি যদি কোনো একজন নতুন এমপ্লয়ির ডাটা আমি একটা এমপ্লয়ি টেবিলে যুক্ত করতে যাব এবং সেখানে এই স্টুডেন্ট গ্রুপ নামক যে কলামটা সেখানে যদি আমি নট নাল অ্যাসাইন করে থাকি তাহলে সেই কলামের ডাটা যদি আমি না দেই তাহলে কিন্তু টেবিলে সেই কলামের অর্থাৎ সেই রো ডাটাগুলো নিবে না, অর্থাৎ সেই ডাটাটা নিবে না যেহেতু স্টুডেন্ট গ্রুপ উল্লেখ করা নাই। কারণ ওখানে আমি অ্যাসাইন করে দিয়েছি যে এটা নাল হতে পারবে না, অতএব এটাকে নিবে না। তো এটা এক ধরনের ইনসারশন অ্যানোমালি। তারপরে আপডেটিং অ্যানোমালি। কলেজ ইনফো টেবিলের কলেজ র্যাঙ্কটি যদি পরিবর্তন হয় তবে পরিবর্তনগুলো সমস্ত ডাটাবেজের মধ্যে থাকতে হবে, যা টাইম কনজিউমিং এবং কম্পিউটেশনালি কস্টলি, অর্থাৎ সময় লাগে এবং এটা হিসাব করা অনেক কস্টলি হয়ে যায়। সেই জন্য এই ধরনের অসঙ্গতিগুলোকে বলা হয় আপডেটিং অ্যানোমালি। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে কি র্যাঙ্ক একই ধরনের র্যাঙ্ক সবগুলা রোতে রয়েছে, অর্থাৎ একাধিক জায়গায় এই কলামের একই ডাটা রয়েছে। এখন আমি যদি একটি ডাটা এখানে ইনসার্ট করি এবং সেটা যদি একটা ভিন্ন ভ্যালু হয় তাহলে এই ডাটাবেজে এই টেবিলে একটা অসঙ্গতি তৈরি হবে, কারণ র্যাঙ্কিং এখানে সবগুলাতে থাকবে এক আর ওইটাতে থাকবে ভিন্ন। সেই ক্ষেত্রে আমি যদি এইটাকে পরিবর্তন করতে চাই সবগুলাতেই পরিবর্তন করতে হবে, আর এই সবগুলাতে পরিবর্তন করা একটা কঠিন বিষয় এবং সময় সাপেক্ষ বিষয়। এটাকেই বলা হচ্ছে আপডেট অ্যানোমালি। তারপরে আসি ডিলেট অ্যানোমালি। যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে থাকা সমস্ত শিক্ষার্থীর ডাটা মুছে যাবে। সুতরাং কিছু বৈশিষ্ট্য মুছে ফেলার কারণে অন্যান্য বৈশিষ্ট্যগুলো মুছে গেলে তা ডিলেশন অ্যানোমালি সৃষ্টি করে। যেমন এখানে দুটো টেবিল রয়েছে, এখন আমি যদি এখান থেকে ডিপার্টমেন্ট টেবিলটাকে এখান থেকে মুছে দিতে চাই তাহলে এইখান থেকে কিন্তু এটাও মুছে দিতে হবে, কারণ যেহেতু এখানে নাই তাহলে সেটা এখানেও থাকতে পারবে না। তাহলে এটা যদি এখান থেকে মোছার কারণে দেখা যাচ্ছে কি যে এটাও মুছে ফেলতে হচ্ছে এবং এখানে মুছে ফেলার কারণে অনেকগুলো ডাটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তো এটাও এক ধরনের অসঙ্গতি যে দুইটা টেবিল আলাদা আলাদা টেবিলে একই ধরনের ডাটা থাকার কারণেই কিন্তু এই অসঙ্গতিটা তৈরি হয়েছে। আপডেটের বেলায়ও একই, যে বিভিন্ন প্লেসে একই ধরনের ডাটা থাকার কারণে অর্থাৎ রিডান্ডেন্সি থাকার কারণেই কিন্তু সমস্যাটা হয়েছে। তারপরে ইনসারশনেও এখানেও দেখা যাচ্ছে কি যে এখানে নট নাল এটা একটা বাধ্যবাধকতা, যে বাধ্যবাধকতার কারণে এখানে সমস্যাটা তৈরি হয়েছে। তো এই হলো মোটামুটি রিডান্ডেন্সি। তারপরে আসি ফাংশনাল ডিপেন্ডেন্সি। যখন একই টেবিলের কোনো অ্যাট্রিবিউট
একই টেবিলের অন্য একটি অ্যাট্রিবিউটকে এককভাবে চিহ্নিত করে তখন অ্যাট্রিবিউট দ্বয় একে অপরের উপর নির্ভরশীল হয় এবং এই নির্ভরশীলতাকেই রিডান্ডেন্সি বলা হয়। এটি দ্বারা একটি টেবিলের দুইটি অ্যাট্রিবিউটের মধ্যে সম্পর্ক বর্ণনা করে। উদাহরণস্বরূপ, যদি এ ও বি টেবিলের দুইটি অ্যাট্রিবিউট হয়, বি ফাংশনালি এ এর উপর নির্ভরশীল, যাকে এ এরো চিহ্ন ভি দ্বারা, রাইট এরো চিহ্ন বি দ্বারা চিহ্নিত করা হয়। এটা নির্ভরশীল হবে যদি এ এর প্রতিটি মান বি এর ঠিক একটি মানের সাথে যুক্ত হয়, অর্থাৎ এ এর প্রতিটি মান বি এর ঠিক একটি, জাস্ট একটি মানের সাথে যুক্ত হলে সেটাকে বলবো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবং ডিপেন্ডেন্সি অ্যাট্রিবিউট দ্বয়ের মধ্যে একটি সীমাবদ্ধতা হিসাবে কাজ করে, অর্থাৎ এইটা যেহেতু একটা বাধ্যবাধকতা যে এইটা যদি হয় তাহলে এটা হবে, অর্থাৎ এই ডাটাটা যদি এখানে থাকে তাহলে এই ডাটাটা এখানে থাকবে। এই যে একটা শর্ত, এই শর্তটা কি এক ধরনের সীমাবদ্ধতা বা যেটাকে বলা হয় একটা কনস্ট্রেন্ট। তো ফাংশনাল ডিপেন্ডেন্সির যে সিম্বল সেটা এরকম। এখানে বি হলো ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ এবং এ ডিটারমিনেন্ট সেট, অর্থাৎ এটা একটা ডিটারমিনেন্ট সেট মানে একটা অ্যাট্রিবিউট, আর বিটা হলো ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, অর্থাৎ বিটা এর উপর যেহেতু নির্ভরশীল অতএব এটাকে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বলা হচ্ছে। উদাহরণস্বরূপ, স্টুডেন্ট নামক একটি টেবিল যার অ্যাট্রিবিউট সমূহ হলো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ। এখানে স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউটটি এককভাবে স্টুডেন্ট নেম অ্যাট্রিবিউটটিকে শনাক্ত করতে পারে, অর্থাৎ যদি স্টুডেন্ট আইডি জানা যায় তবে সাথে যুক্ত স্টুডেন্ট নেমটিও জানা যাবে। এটি ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং এটি স্টুডেন্ট আইডি তারপরে রাইটেরও স্টুডেন্ট নেম এভাবে লেখা হয় এবং কথায় বললে স্টুডেন্ট নেম কার্যত স্টুডেন্ট আইডি এর উপর নির্ভরশীল। তো এখানে দেখাচ্ছে যে স্টুডেন্ট আইডি এটার উপরে এটা নির্ভরশীল, অর্থাৎ এই আইডিগুলা প্রত্যেকটা আইডি একটা নির্দিষ্ট নাম এবং এজ নির্দিষ্ট করে। তো ফাংশনাল ডিপেন্ডেন্সির প্রকারভেদ, এটা হলো ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। অর্থাৎ এইটা হলো ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে নগণ্য, নন ট্রাইভিয়াল মানে অনগণ্য, মাল্টি ভ্যালু মানে যে ডিপেন্ডেন্সিগুলার একাধিক মান থাকে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে হলো যে একটি ডিপেন্ডেন্সির উপরে দুইটি ডিপেন্ডেন্সি কাজ করতে হবে এরকম। তো আমরা বিস্তারিত এখানে দেখি। ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, অ্যাট্রিবিউট সেটে কোনো অ্যাট্রিবিউটের ডিপেন্ডেন্সি ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে যদি অ্যাট্রিবিউটের সেটটিতে সেই অ্যাট্রিবিউটটি অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ অ্যাট্রিবিউট সেট বলতে একটা টেবিলের কোনো একটা অ্যাট্রিবিউট যদি ওই টেবিলের ওই সেট অ্যাট্রিবিউট সেট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই অ্যাট্রিবিউটটাকে ট্রাইভিয়াল ফাংশনালি ডিপেন্ডেন্ট বলা হয়। সিম্বলিকভাবে বি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ ট্রাইভিয়াল ফাংশনালি ডিপেন্ডেন্সি হবে যদি বি এ এর উপসেট হয়, অর্থাৎ এই সেটের উপসেট হবে বি। এটাকে আমরা এভাবে বলতে পারি এ এর উপর নির্ভরশীল ও বি এর উপরে নির্ভরশীল, এটাও লেখা যেতে পারে। আমরা একটি উদাহরণ দিয়ে এখানে বোঝার চেষ্টা করি। দুইটি কলাম স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম সহ একটি টেবিল বিবেচনা করুন। এখানে সেই টেবিলটা দেওয়া হয়েছে। তো এখান থেকে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম এটা একটা সেট, এই সেটের উপরে স্টুডেন্ট আইডিটা ডিপেন্ড করে, এটা আমরা বলতে পারি। কারণ হলো যেহেতু এই সেটের মধ্যে এটা রয়ে গেছে, স্টুডেন্ট আইডিটা আছে, অতএব এটা একটা ট্রাইভিয়াল ফাংশনালি ডিপেন্ডেন্ট।
কারণ স্টুডেন্ট আইডিটি এই সেটের মধ্যে সেটের একটা উপসেট। কারণ স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেমের মানগুলি জানা থাকলে, স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম এর মান জানা থাকলে স্টুডেন্ট আইডি এককভাবে চিহ্নিত করা যেতে পারে। এছাড়াও স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, স্টুডেন্ট নেম স্টুডেন্ট উপর ডিপেন্ডেন্ট, এটাও আমরা বলতে পারি। তো এই হলো ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তারপরে আসি নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস। ফাংশনালি ডিপেন্ডেন্ট এক্স ওয়াই ডিপেন্ডেন্ট অন এক্স যদি সত্য হয় সেখানে ওয়াই এক্স এর উপসেট নয়, এখানে ওয়াইটি এক্স এর কোনো উপসেট নয়। এই ডিপেন্ডেন্সিকে নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। তিনটি অ্যাট্রিবিউট যুক্ত একটি স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ, নিম্নলিখিত ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো নন ট্রাইভিয়াল। যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম ডিপেন্ডেন্টস অন স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডি এর উপসেট নয়, এটা এর স্টুডেন্ট নেমটা স্টুডেন্ট আইডি এর উপসেট নয়। আবার এখানে বলা হচ্ছে কি স্টুডেন্ট এজ স্টুডেন্ট আইডি এর উপসেট নয়। তারপরে কমপ্লিট নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, যদি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়াই অন এক্স সত্য হয় সেখানে এক্স ইন্টারসেকশন ওয়াই নাল হয়, তবে এই ডিপেন্ডেন্সিকে সম্পূর্ণরূপে নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। অর্থাৎ যদি এরকম হয় যে দুটো সেট ইন্টারসেক্ট করলে তাদের ভ্যালু আসে নাল, তাদের অর্থাৎ কোনো কমন কোনো ডাটা থাকে না, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি কমপ্লিট ফাংশনালি ডিপেন্ডেন্স। কারণ হলো কি যে এখানে আমাদের বলা হচ্ছে যে উপসেট হবে না, তো যদি উপসেট না হয় তাহলে অবশ্যই ইন্টারসেকশন করলে সেটার ভ্যালুটা নাল আসবে, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপরে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি ঘটে যখন কোনো টেবিলে একাধিক ইন্ডিপেন্ডেন্ট মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট থাকে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হলো একটি বাইক উৎপাদনকারী সংস্থা বিবেচনা করুন যা প্রতি বছর প্রতি মডেলের দুটি রং সাদা এবং কালো উৎপাদন করে। যেমন এখানে প্রতি ইয়ার 2007-এ ব্ল্যাক, আবার 2007-এ রেড, তার মানে এইখানে এক ধরনের ডাটা, এইখানে একই ইয়ারের জন্য আরেক ধরনের ডাটা। এই যে একই কলামে একাধিক ডাটা মান রয়েছে, এটাই হলো মাল্টিভ্যালু। এখানে কলামগুলি যেমন ম্যানুফ্যাকচারিং ইয়ার ও কালার একে অপর থেকে পৃথক, একে অপরের সাথে কোনো মিল নাই, কিন্তু বাইক মডেলের উপর নির্ভরশীল। এটাও বাইক মডেলের উপর নির্ভরশীল, কালারও বাইক মডেলের উপরে নির্ভরশীল। কারণ দেখা যাচ্ছে কি যে এখানে এটা ব্ল্যাক হলেও এটার যেই মডেল, রেড হলেও একই মডেল, কিন্তু ইয়ার এক হলেও কালার কিন্তু এক না, দুটা ভিন্ন, এই জন্য এরকম বলা হয়েছে। আবার এইখানে মডেল এক, আবার ইয়ারও কিন্তু এক। এই ক্ষেত্রে দুইটি কলাম বাইক মডেলের উপর ডিপেন্ডেন্ট বলে এদেরকে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি বলে। এই নির্ভরশীলতাগুলোকে উপস্থাপন করা হয় নিম্নলিখিতভাবে। যেমন এইখানে বাইক মডেল ডাবল এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। বাইক মডেল ম্যানুফ্যাকচার ইয়ার ডিপেন্ডেন্টস অন বাইক মডেল, কালার ডিপেন্ডেন্টস অন বাইক মডেল। তারপরে একটি ফাংশনাল ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ফাংশনাল ডিপেন্ডেন্সিকে ট্রানজিটিভ বলে যদি এটি পরোক্ষভাবে দুইটি ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্বারা গঠিত হয়। যেমন এক্স জেড ডিপেন্ডেন্টস অন এক্স, এটি হবে যদি এই শর্তগুলা পূরণ হয়। অর্থাৎ যদি ওয়াই ডিপেন্ডেন্টস অন এক্স হয় কিন্তু এক্স নট ডিপেন্ডেন্টস অন ওয়াই, আবার জেড ডিপেন্ডেন্টস অন এক্স হয়, তাহলে কি হবে? এক্স ডিপেন্ডেন্ট অন জেড। এই যে
এই যে ডিপেন্ডেন্সিটা এটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। যেমন এখানে বলা হচ্ছে, যেমন বুক অথরের উপরে, অথর বুকের উপর ডিপেন্ডেন্ট, আবার বুক কিন্তু অথরের উপর ডিপেন্ডেন্ট নয়, আবার অথরের এজ কিন্তু অথরের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এর নিয়ম অনুসারে অথর এজ বুকের উপর নির্ভরশীল। কারণ আমরা যদি বইটির নাম জানি তবে আমাদের লেখকের বয়স জানতে পারি। এটাই হলো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। পরিশেষে বলবো, এখানে মূলত এই যে চ্যাপ্টার 7টা এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে নরমালাইজেশন আলোচনা করা হবে। নেক্সট ক্লাসে হয়তো বা নরমালাইজেশন নিয়ে বিভিন্ন নরমালাইজেশন টেকনিক নিয়ে আলোচনা করবে। সেটা জানার জন্য আমাদেরকে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম।